বিয়ের পর মেয়েদের জীবনটাই পাল্টে যায়। নিজের হাতে তিল তিল করে সাজানো ঘর, শখের আসবাবপত্র, একান্ত ব্যক্তিগত ওই মাথার বালিশ, কোল বালিশ, বই খাতা দিয়ে সাজানো গোছানো স্টাডি টেবিল, বারান্দায় নিজের হাতে লাগানো ওই ফুল গাছ, নিজের পছন্দের জামা, সাজগোজ সব ছেড়ে চলে যেতে হয় অন্য একটা সংসারে। শৈশব থেকে ভালোবাসা, আদর আহ্লাদ দিয়ে বড় করেছে যারা, সেই বাবা মা, ভাই বোনকে ছাড়তে হয়। এতদিন ধরে নিজের বাড়ি বলে জেনে আসা বাড়িটাও হয়ে যায় বাপের বাড়ি। নামের পাশে বাবার পদবিটাও পাল্টে বসাতে হয় স্বামীর পদবি। অন্য দুজন অচেনা মানুষকে ডাকতে হয় মা আর বাবা। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। বাবার বাড়িতে সৌরিটি আরো কয়েকদিন থাকার ইচ্ছা থাকলেও বিপরীত হসপিটালের জন্য চলে যেতে বাধ্য হচ্ছে সে। বুকের মধ্যে আপনজন ছেড়ে থাকার কষ্ট নিয়ে দ্বিতীয়বারের জন্য বাবার বাড়ি থেকে বিদায় নিচ্ছে। আসার সময় সৌজন্যের গাড়ি করে আসায়, বাড়ি ফেরার সময় তাই ক্যাব বুক করতে হয়েছে। বিবরকে জানালার মাথা রেখে নাক টানতে টানতে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে সৌরিতি। বিভোর সৌরিতিকে কিছু বলতে চেয়েও বলতে পারছে না, তাই নিজের পকেট থেকে রুমালটা বার করে এগিয়ে দেয় সৌরিতির দিকে। সৌরিতি রুমালটা নিয়ে নাক মুছলেও নাক সিটকা বিবি। চোখে জল মোছার জন্য দিয়েছিলাম রুমালটা। কেন? চোখের জলটা বুঝি জল আর নাকের জলটা বুঝি জল নয়? সুইমিং পুলের জল আর পানা পুকুরের জলের মধ্যে কিছু তো পার্থক্য আছে। বিভোর কথাটা বলতে সৌরিতি আরো বেশি করে রুমালটা নাক মুছছে। বিভোর চোখ মুখ কুচকে। বিয়ের পর দিন বাবা মাকে ছেড়ে আসার সময় তো এতটা কাঁদেনি, আজ যতটা কাঁদলে। সেদিন তো মোহে পড়েছিলাম, একটা স্বপ্ন নিয়ে নিজের বাড়ি ছেড়েছিলাম। আজ ওই স্বপ্নটাই তো ভেঙে গেছে। শ্বশুর বাড়িতে তো একদিন মনে হয়নি আমি ওই বাড়িরই কেউ। ঠিক আছে, এবার চুপ করো, বাড়ি চলো। আর এইটুকু যদি কেঁদেছো তাহলে তোমাকে এখানে ফেলে রেখে চলে যাব। আপনি বাড়ি যাবেন নাকি? একবারে হসপিটালে? ওটি আছে, হসপিটালে নেমে যাব আমি। সকাল গড়িয়ে দুপুর আর দুপুর গড়িয়ে রাত হয়ে গেছে। ঘড়ির ঘন্টায় কাঁটাটা এখন 11টার ঘরে। বিভোর এখনো বাড়িতে ফেরেনি। সৌরিতি অনেকবার ফোন করেছে, প্রথম কয়েকবার রিং হয়ে হয়ে কেটে গেলেও এখন ফোনটা সুইচ অফ বলছে। প্রচন্ড চিন্তা, মাথা ভারী হয়ে আসছে সৌরিতি। ক্রমাগত বসার ঘরে পায়চারি করে যাচ্ছে। ঘন্টা কাটা 11টার ঘর থেকে 11টা আর 12 মাঝামাঝি জায়গায় গিয়ে পৌঁছেছে। দরজার কলিং বেলটা বেজে উঠল। সৈরিতি তড়িঘড়ি করে গিয়ে দরজা খুলল। ক্লান্ত শরীরে দাঁড়িয়ে আছে বিভোর। সৈরিতি বিভোরকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠল। বিভোর ফ্যাকাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। কোথায় ছিলেন এতক্ষণ আপনি? আমার কি চিন্তা হয় না? বাড়িতে যে কেউ একজন চিন্তায় চিন্তায় মরে যাচ্ছে সে খেয়াল রেখেছেন? ফোনটার সাথে কেন রেখেছেন? দরকার পাওয়া যায় না? এমন ফোন রেখে লাভ কি? কেন এমন করেন ডাক্তার সাহেব? আপনি যদি আর 10 মিনিট দেরি করতেন, আমি বাড়ির গাড়ি নিয়ে বেরিয়ে যেতাম। বিভোর সৈরিতি দুটো বাহু ধরে ওকে ভিতরে নিয়ে আসে। সোফায় ওকে বসিয়ে রেখে দরজা বন্ধ করে আর সৈরিতির কাছে আসে। সৈরিতি এখনো কেঁদে যাচ্ছে। বিভোর গ্লাসে জল ঢেলে সৈরিতিকে দেয়। সৈরিতি নেয় না। কোথায় ছিলেন এতক্ষণ? হসপিটালে ইমার্জেন্সি পেশেন্টের আশায় আটকে পড়েছিলাম। একটা ফোন করে সেটা জানানো যেত না? আচ্ছা, মানলাম আপনার কাছে আমার গুরুত্ব নেই। তবুও যখন এতবার ফোন করছিলাম একবার তো রিসিভ করতে পারতেন। ফোনটা আমার কেবিনে রেখে চলে গিয়েছিলাম আর এসে দেখি চার্জ শেষ, হয় সুইচ অফ হয়ে গিয়েছে। আপনি খুব খারাপ ডাক্তার সাহেব। আচ্ছা ঠিক আছে, আমি খারাপ, বাজে সবকিছু, কিন্তু এখন আমার খুব খিদে পেয়েছে। খেতে দেবে নাকি? ফোন না ধরার অপরাধে উপোস করে রাখবে? সরিতে নাক টেনে চোখের জলটা মুছে সোফায় থেকে উঠে দাঁড়ায়। ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বাড়ছি। বিভোর ফ্রেশ হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতেই দেখে সৌরিতি ওর পোড়া হাতটা ফু দিচ্ছে। বিভোর এসে একটা চেয়ার টেনে বসে।
সরুতি ওর জন্য সাজিয়ে রাখা প্লেটটা এগিয়ে দেয়। কাল থেকে শেফালি মাসি আসবেন। তুমি কলেজে যাবে। শেফালি মাসিকে এই বাড়ির সমস্ত কাজ উনি করেন। তার কোনো দরকার নেই, আমি পারবো। দরকার আছে, না হলে আবার তোমার বাবা বলবেন ওনার মেয়েকে আমি অত্যাচার করি। করেন না বলছেন? দেখো সুরীতি, প্রথম কটা দিন আমার মাথা গরম ছিল। তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি, তার জন্য আমি অনুতপ্ত। পুরনো কথা বাদ দিন, এখন খেয়ে নিন, রাত হয়েছে। তুমি বসে পড়ো। শরীতেও পাশের চেয়ারটায় টেনে বসে পড়ে। কিছুক্ষণ পর বিবরের খাওয়া প্রায় শেষের পথে। ঘড়িতে বাজে এখন 12:35। বিবরের ফোনটা বেজে ওঠে। এত রাতে ফোন আসা অবাক হয় বিবর। ফোনের দিকে তাকাতে দেখে সৌভিক ফোন করেছে। খাওয়াটা কোনো রকম শেষ করে হাত দিয়ে ওপরে চলে যায় বিবর। শরীরই হতভম্ব হয়ে বসে আছে। আমি তো এখানে বসে আছি, আমার আইডিও ডিঅ্যাক্টিভ। তাহলে এত রাতে কে এমন ফোন করলো যে এভাবে উঠে গেলেন উনি? নতুন কাউকে জুটিয়ে ফেলেছে নাকি? চিন্তা হাত কামড়া সৌরিতি। হ্যাঁ সৌভিক, বল। সরি ব্রো, এত রাতে ফোন করার জন্য। যেই মেয়েটার ছবি পাঠিয়েছিলি তার সব ইনফরমেশন পেয়ে গেছি আমি। বিবর মনে মনে অপ্রস্তুত হয় সমস্ত সত্যিটা গ্রহণ করার জন্য। তার ভাবনা সত্যি হোক বা মিথ্যে হোক, কোনো রকম আশা সে প্রথমে রাখেনি, আর এখনো রাখবে না। হ্যালো বিবর, কোথায় হারিয়ে গেলি? না না, বল তুই। মেয়েটা তো তোর ওয়াইফ ভাই। ওকে নিয়ে ওর পিছনে এরকম গোয়েন্দাগিরি কেন করছিস বল তো? এটা বলার জন্য ফোন করছিস এত রাতে? না, আমি বলছিলাম যে তুই হাজবেন্ড হয়ে ওয়াইফের সম্পর্কে কিছুই জানিস না। তোকে আমি পরে সবকিছু বলবো ভাই, তুই এখন শুধু আমায় ওর সম্পর্কে বল। মেয়েটার নাম তো জানিস, ওর বাবার নাম সুভাষ লাহিড়ী, মা সোমলতা লাহিড়ী। দু ভাই বোন। ওর দাদা আছে সৌজন্য লাহিড়ী, যার সাথে কয়েকদিন আগে তোর ছোট বোন বিনিতা কাঞ্জিলালের বিয়ে হয়েছে। ওর জন্মস্থান দার্জিলিং। ও জন্মের 5 বছর পর ওর বাবা কলকাতায় ট্রান্সফার হয়। তারপর থেকেই ওরা মুকুন্দপুর থাকে। বিলার হাই স্কুল থেকে স্কুলিং কমপ্লিট করেছে। স্কুলে পড়াকালীন একটা অ্যাক্সিডেন্ট হয় ওর। অনেকদিন হসপিটালে ভর্তি ছিল। আর তারপর সিস্টার নিবেদিতা কলেজ থেকে ইংলিশ সাহিত্যের ওপর গ্র্যাজুয়েশন শেষ করে। এখনো কলেজ সহ মাস্টার্স করছে। এটা ফাইনাল ইয়ার। আর কয়েকদিন আগে মস্তিষ্ক বিশেষজ্ঞ ডক্টর বিভোর কাঞ্জিলালের সাথে বিয়ে হয়ে এখন মেয়েটা পরিচয় মিসেস সৈরিতি সন্ধ্যা কাঞ্জিলাল। বিভোর নাক কুঁচকায়। সৌভিকের শেষ কথাটা ঠিক শুনতে পায়নি, এমন হাবভাব তার। 1 মিনিট, 1 মিনিট, নামটা কি বললি? এই, কিরে, বউয়ের নামই জানিস না? বৌদিকে বলবো নাকি নামটা? আর একবার বল ভাই। বিয়ের আগে ছিল সৌরিতি সন্ধ্যা লাহিড়ী, আর এখন সৌরিতি সন্ধ্যা কাঞ্জিলাল। হাত থেকে ফোনটা পড়ে যায় বিবরের। চোখ দুটো ঝাপসা হয়ে আসে। ধপ করে বিছানা আঁকড়ে মেঝেতে বসে পড়ে বিবর। সন্ধ্যা, সৌরিতি সন্ধ্যা, আমার সন্ধ্যা, আমার আসক্তময় আকাঙ্ক্ষা, আমার ভালোবাসার সন্ধ্যা আর সৌরিতি একই মানুষ। ওরা একজনই। চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুটা মুছে নিয়ে উঠে দাঁড়ায় বিবর। ফোনের গ্যালারিতে ঢুকে ওর এক বন্ধু পাঠানো ওর আর সরিতি বিয়ের সময় সিঁদুরদানের ছবিটা খুলে মুখের সামনে আনে বিবর। মুখে বাঁকা একটা হাসি। আমাকে অনেক ঘুরিয়েছ মিসেস কাঞ্জিলাল, অনেক কষ্ট দিয়েছ এই 1 মাস ধরে। এবার তুমি দেখবে এই মস্তিষ্ক বিশেষজ্ঞ ডাক্তার কি জিনিস। তুমি নিজেও এসে ধরা দেবে আমার কাছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মাই ডিয়ার ওয়াইফ। নিচে সরিতি সন্ধ্যা কাঞ্জিলাল। বিভোর কোনো মেয়ের সাথে প্রেম করছে এমন সন্দেহ করে অনেকক্ষণ ধরে দরজার সামনে কান পেতে দাঁড়িয়ে আছে সৌরিতি। কিন্তু দরজা ভেদ করে কোনো কিছুই কানে যায় না সৌরিতি। বিভোর মুখ বসে পড়ে সে। বসে বসে মশার কামড় খেয়ে রেগে যায় সে। আজ আপনার জন্য আমাকে মশার কামড় খেতে হচ্ছে। মাত্র 3 সপ্তাহে কি করে ভুলে গেলেন আপনার সন্ধ্যাকে? এই আপনার 2 বছরের ভালোবাসার নমুনা। আপনার সাথে কথা বলবো না আমি সন্ধ্যা তারা, আর কখনো ভোরের আকাশে সুখ তারা হবে না। বাজে ডাক্তার আপনি।
আমার এই নরম মনটাকে ভেঙে দিলেন। বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে থাকে। শরীরটি সেই সময় একটা মশা এসে ওর গালে বসতে নিজের গালে সজোরে চড় মারে শরীরটি। তোর আর আসার সময় পেলি না? এদিকে আমার মন ভেঙে পিচ পিচ করে ওই নতুন জনটাকে খাওয়ানো ধান্দা করছেন ডাক্তার সাহেব, আর তোরা আমাকে কামড়ে আমার সব রক্ত খেয়ে ফেলছিস। লজ্জা করে না তোদের? আজকের দিনটা একটু অন্যরকম। সৌরীকে কলেজে যাওয়ার জন্য আজ আর সকাল সকাল উঠে রান্না করতে হয়নি। বাড়ির কাজের মহিলা শেফালি দাস এসে লেগে পড়েছে কাজে। শেফালি মাসি সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত আর সন্ধ্যেবেলা ৫টা থেকে ৮টা পর্যন্ত কাজ করে বাড়ি চলে যায়। এই ৬ ঘন্টায় ডিউটি তার। সৌরীতি ঘুম থেকে উঠে স্নান করে একটা চুড়িদার পরে নিচে আসে। শেফালি তখন দুপুরের জন্য খাবার বানাচ্ছিল। দাদাবাবুর পছন্দ খুব সুন্দর। আপনাকে দাদাবাবুর পাশে খুব মানাচ্ছে বৌদিমণি। শরীরী শেফালির কথা শুনে চারপাশটা চোখ বুলায়। বিভোরকে দেখতে না পেয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলে সে। এই কথাটা শুনলে হয়তো ওকে কাঁচাই চিবিয়ে খেত। কি রান্না করছো মাসি? তোমার দাদাবাবু শুক্তো খেতে ভালোবাসে, ওনার জন্য একটু বানিও। ঠিক আছে বৌদিমণি, আপনি কলেজে যাবেন তো? তাহলে খেতে বসে পড়ুন, আমি বেড়ে দিচ্ছি। খাবো তো, তোমার দাদাবাবু আসুক, একসাথে খাবো। সৌরদী কথাটা বলে ডাইনিং টেবিলে গিয়ে বসে। ফোনটা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে বিবর এসে ডাইনিং টেবিলে বসে। মাসি খেতে দাও, হসপিটালে যাব। শেফালি এসে সৌরদী আর বিবরকে খাবার সার্ভ করে। সৌরদী খেতে খেতে বিবরের দিকে আর চোখে দেখে, কিন্তু বিবর একবারের জন্য দেখে না সৌরদীকে। সৌরদীকে পুরোপুরি ভাবে অ্যাভয়েড করছে বিবর। খাবার শেষ করে বিবর উঠে পড়ে। মাসি, আজ বিকালে একটু তাড়াতাড়ি চলে এসো, আমার একজন গেস্ট আসবে। আচ্ছা দাদাবাবু। শরীরে ভুরু কুচকায়, খাওয়া থামে বিবরের দিকে তাকায়। কে আসবে? আসলে নেই, দেখতে। বিবর আর কথা বাড়ায় না, ব্যাগটা নিয়ে বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। শরীরই খাওয়া শেষ করে পড়ে চলে যায়। আধা ঘন্টা পর কলেজের উদ্দেশ্যে রওনা হয় শরীরী। কলেজ থেকে ফিরে শেফালিকে রান্নাঘরের দিকে চমকে যায় শরীরী। হাতে থাকা ঘড়িটাতে চোখ বুলায়। ৩:৩০ বাজছে ঘড়িতে। তারপরও মনে পড়ে বিভোর তাড়াতাড়ি আসছে বলেছিল শেফালিকে। রান্নাঘরে ঢোকে সে। কি রান্না করছো শেফালি মাসি? বৌদিমণি, আপনি চলে এসেছেন? হাত মুখ ধুয়ে কাপড় পাল্টে আসুন, আমি খেতে দিচ্ছি। তুমি এত কিছু রান্না কেন করছো মাসি? দাদাবাবু ফোন করে বলল যিনি আসবেন উনি নাকি এসব খাবার পছন্দ করেন, আর চিংড়ি মাছ আবার উনি বেশি পছন্দ করেন। তাই বেশিরভাগ চিংড়ি মাছের পদ রান্না করছি। এমন কে আসবেন যে তার জন্য এত আয়োজন? মাসি, তুমি জানো কে আসবে? না গো বৌদিমণি, তবে কথায় কথায় দাদাবাবু বললেন কোনো বান্ধবী আসবেন ওনার। বান্ধবী? মনের মধ্যে প্রশ্ন পাহাড় নিয়ে রুমে যায় সৌরদী। সৌরদী হাত মুখ ধুয়ে চুড়িদার পাল্টে শাড়ি পরে নেয়। চুলগুলো ভালো করে আঁচড়ে খোপা করে কিছুক্ষণ বিশ্রাম নেয় সৌরদী। বিশ্রাম নিতে নিতেই কখন যে চোখ লেগে গেছে বুঝতে পারেনি সে। ঘুম ভাঙে শেফালির ডাক। বৌদিমণি, আপনি তো এসে কিছুই খাননি, আসুন কিছু খেয়ে তারপর ঘুমাবেন। ধরপড়িয়ে বিছানা থেকে উঠল সৌরদী। দেয়াল ঘড়িটার দিকে তাকাতেই চোখ কপাল। সৌরদী, ৭টা বাজে, পাক্কা ৩ ঘন্টা ঘুমিয়েছে শেষ। তুমি যাও, আমি আসছি। একমাত্র খাওয়া শেষ করে হাত মুখ ধুচ্ছিল সৌরদী। দরজার কলিং বেল বেজে উঠল। শেফালি গিয়ে দরজাটা খোলে। কে এসেছে শেফালি মাসি? দরজার কাছ থেকে দাঁড়িয়ে উত্তর দেয় শেফালি। দাদাবাবু ও ওনার বান্ধবী এসেছে বৌদিমণি। বান্ধবীর কথা শুনে চটজলদি রান্নাঘর থেকে ছুটে ড্রয়িং রুমে আসলো সৌরদী। বিভোরের পাশে দাঁড়িয়ে আছে অতি আধুনিকতা এক রমণী। পরনে জিন্স টপ, চুলগুলো পনিটেল করে বাঁধা, মুখে দামি সাজসজ্জা। বিভোরের বাম হাতটা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে সে। সৌরদী সেটা দেখে রাগে ফুঁসতে থাকে। তাড়াতাড়ি পা চালিয়ে দরজার কাছে যায়। কে ইনি? আগে ভিতরে আসতে দাও, তারপর ওর সাথে তোমার পরিচয় করে দিচ্ছি। আর শেফালি মাসি, তুমি এবার চলে যেতে পারো, বাকিটা আমরা ম্যানেজ করে নেব। সৌরদী সরে দাঁড়াতেই বিভোর আর মেয়েটির বাড়ি ভিতরে ঢোকে। সৌরদী পিছন পিছন এসে বিভোরের সামনে দাঁড়ায়। শেফালি এতক্ষণে চলে গেছে? বিভোর সৌরদীর দিকে তাকায়, তারপর মেয়েটির দিকে তাকায়। বেবি, ও হচ্ছে সৌরদী, আমার বাধ্য হয়ে বিয়ে করা বউ। আর সৌরদী, এ হচ্ছে সন্ধ্যা, তোমার সাথে ডিভোর্সের পর আমরা বিয়ে করছি।
পা দুটো টলে যায়। সৌরতী সবকিছু গোলকধাঁধার মনে হতে থাকে ওর। সন্ধ্যা তো ও নিজেই। তাহলে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে ভেবে কোনো কুল কিনার খুঁজে পায় না সৌরতী। চোখ মুখ কুঁচকে মেয়েটাকে পর্যবেক্ষণ করতে থাকে সে। বিভোর একটা বাঁকা হাসি দিয়ে সৌরতীকে দেখছে। কি দেখছো এভাবে? জুস নিয়ে আসো। সন্ধ্যা অনেক দূর থেকে এসেছে, খুব টায়ার্ড। আনছি। সৌরতী মেয়েটার দিকে তাকিয়ে তাকিয়ে রান্নাঘরে চলে যায়। মেয়েটার বিভোর সোফায় বসে মেয়েটার কানের কাছে গিয়ে একদম নিম্নস্বরে বিভোর বলে, অভিনয়টা ভালো করে করিস তুই। তোর বৌদি যেন বুঝতে না পারে এটা আমার সাজানো প্ল্যান। আমার খুব টেনশন হচ্ছে বিপদা। চুপ, তোর বৌদি আসছে। সরুতি 2 গ্লাসে জুস নিয়ে রান্নাঘর থেকে বেরোয়। সেটা দেখে বিভোর ওকে শুনিয়ে শুনিয়ে জুইয়ের সাথে কথা বলে। আচ্ছা বেবি, আমাদের বিয়েতে আমরা কি রঙের ড্রেস পরবো বলো তো? আমার কিন্তু ম্যাচিং করে পরবো। ডাক্তার সাহেব, আমরা সাদা রং খুব পছন্দ। আমার সাদা পরব সেই দিন। সরিতি কথাগুলো শুনে ফুঁসতে থাকে। দাঁতে দাঁত চেপে আস্তে আস্তে বলে, আমার পছন্দটাও নিজের পছন্দ বলে এই মেয়েটা আমার নাম পরিচয় সব নিয়ে নিয়েছে, এখন বরটাকে কব্জ করছে। এই মেয়েটাকে আমি ছাড়বো না, দেখাচ্ছি তোমাকে মজা। তুই আমাকে চিনিস না, আমি সৈরিতি সন্ধ্যা কাঞ্জিলাল। কি হলো, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিড়বিড় করছো? জুসটা দিয়ে দাও। সরিতে একটা মেকি হাসি টেনে জুসটা দেয় দুজনকে। তারপর জুইয়ের পাশে চেয়ারটা বসে। তোমার নামটা যেন কি বললে? জুই তাকায় সরিতের দিকে, মনে অনেকখানি সাহস সঞ্চয় করে। নির্ভয়ে বলে সে, সন্ধ্যা পদবী লাহিড়ী। ডাক্তারবাবুর সাথে তোমার কিভাবে পরিচয়? কতদিনের সম্পর্ক তোমাদের? আমাদের ফেসবুকে পরিচয়, 2 বছর সম্পর্ক আমাদের। কিন্তু তুমি আমাকে এত কিছু জিজ্ঞেস করছো কেন? ঠিকই তো সৌরিটি, তুমি ওকে এত প্রশ্ন করছো কেন? ও তোমার কেন প্রশ্নের উত্তর দেবে? আরে ডাক্তারবাবু, আমাকে জানতে হবে তো আমার স্বামী বর্তমান প্রেমিকার সম্পর্ক। বেশি বাড়াবাড়ি করো না সৌরিটি। চেনা নেই জানা নেই একটা মেয়েকে বিয়ে করবেন বলছেন? আপনি এই মেয়েটার সম্পর্কে কতটুকু জানেন? বিবর মনে মনে হাসে। সৌরিটিকে ভিতর ভিতর জ্বলতে দেখে খুব হাসি পায় ওর, কিন্তু মুখে সেটা প্রকাশ করে না, মুখটা গম্ভীর করে রাখে। ওর সাথে আমার পরিচয় অনেকদিনই, 2.5 বছর ধরে চিনি আমি সন্ধ্যাকে। হ্যাঁ, সন্ধ্যাকে চেনে। আর এই মেয়েটা যে সন্ধ্যা, সে বিষয়ে আপনি শিওর হলেন কি করে? এরকম কেন বলছো তুমি? সন্ধ্যা আমাকে ছবি পাঠিয়েছিল ওর, তাই আমি ওকে চিনতে পেরেছি। সন্ধ্যা আপনাকে কোনোদিন ছবি পাঠায়নি ডাক্তার সাহেব। বিভোর ভুরু কুচকায়। খুব রেগে গেছে সৌরিতি। সৌরিতি এরকম রাগী ঝাঁঝালো কণ্ঠ শুনে শুকনো ঢোক গিলে জুই। বিভোর মুচকি হাসে। সন্ধ্যা যে আমাকে ছবি পাঠায়নি সে বিষয় তুমি এতটা নিশ্চিন্ত কিভাবে সৌরিতি? জানি না আমি। আপনি থাকুন আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে, আমি চলে যাব। থাকবো না আপনার বাড়িতে, কালকে বাবার কাছে চলে যাব আমি। সরিতি রেগে উঠে চলে যায় রুমে। বিভোর ওর যাওয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। এটা কি হলো বিভোরদা? বৌদি তো খুব রেগে গেল যদি চলে যায় বাড়ি ছেড়ে। তুই এ নিয়ে চিন্তা করিস না, আমি সামলে নিব। রুমে যা তুই, আমি ওকে দেখছি। আমি বাড়ি যাব, মাকে বলে আসিনি। আমি মামুনিকে ফোন করে বলে দিয়েছি তুই আজ থেকে এখানেই থাকবি। তাহলে তো বৌদি আরো রেগে যাবে। বিবরদা রাগুক জ্বলুক, ওর মুখ থেকে সত্যিটা জানতে হলে ওকে রাগাতেই হবে আর জ্বালাতেই হবে। জুইকে গেস্ট রুমে দিয়ে বিভোর নিজের রুমের দিকে যায়, যেই রুমে ও এখনো যাতায়াত করে। সরিতে আসার পর থেকে সরিতি থাকে ওই রুমে। বিভোর গিয়ে দেখে রুমের দরজা আটকানো, কিন্তু হাত দিয়ে হালকা চাপ দিতেই দরজা খুলে যায়। দরজা খোলার পর বিভোর যেটা দেখে সেটা দেখার জন্য প্রস্তুত ছিল না মোটেও। 2 পা পিছিয়ে যায় বিভোর।